জমি কেনার পূর্বে জমির মালিকানার কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই করে জমি কিনতে হবে। তা না হলে জমি কেনার পর বিভিন্ন ধরনের ঝামেলা এমনকি মামলা মোকদ্দমারও সম্মুখীন হওয়া লাগতে পারে। প্রিয় দর্শক, জমি কেনার পূর্বে জমির মালিকানার কাগজপত্র কমপক্ষে 3টি ধাপে যাচাই বাছাই করে আপনাকে জমি কিনতে হবে। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হলো জমির মালিকানার চেইন দেখা বা কাগজপত্র দেখা। আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন সে কি মূল্যে জমির মালিক, সে কি ক্রয় সূত্রে মালিক না ওয়ারিশন সূত্রে মালিক, সেটি আপনাকে দেখা এবং তার নামের খাজনা খারিজটি সঠিক আছে কিনা সেটি আপনাকে দেখতে হবে। অর্থাৎ জমির মালিকানার যে চেইনটি রয়েছে সিএস থেকে শুরু করে, অর্থাৎ 1940 সালের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড থেকে শুরু করে আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন তার পর্যন্ত যে মালিকানার চেইন রয়েছে, কার পরে কে আসছে, কিভাবে আসছে, সেটি আপনাকে দেখতে হবে। যার নামে রেকর্ডীয় জরিফ খতিয়ান হওয়ার কথা ছিল তার নামে রেকর্ডীয় জরিফ খতিয়ান হয়েছে কিনা সেটি আপনাকে দেখতে হবে। অনেক সময় আমরা দেখি যে রেকর্ড ফেইল করে, অর্থাৎ কারো নামে আরএস রেকর্ড হওয়ার কথা ছিল তার নামে আরএস রেকর্ড হয়নি, পূর্বের মালিকের নামে হয়ে গিয়েছে অথবা ভুল কোনো ব্যক্তির নামে হয়ে গিয়েছে। এটিও কিন্তু অনেক সময় হয়। এটি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে যার নামে রেকর্ডীয় জরিফ খতিয়ান হওয়ার কথা ছিল তার নামে রেকর্ডীয় জরিফ খতিয়ান হয়েছে কিনা। মালিকানার চেইনটি আপনাকে সঠিকভাবে দেখতে হবে। মালিকানার চেইন সঠিকভাবে দেখার পর যদি মালিকানার চেইন মিলে যায়, সব কিছু যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় ধাপে যেতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে সার্চিং বা তল্লাশি। এই সার্চিং বা তল্লাশি জমির মালিকানার কাগজপত্র যাচাই বাছাই করার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা অনেকেই আছি এই সার্চিং বা তল্লাশির নামে কোনো দিনই শুনিনি, এরকম ব্যক্তিও কিন্তু আছে। প্রিয় দর্শক, এই সার্চিং বা তল্লাশি হচ্ছে আপনি যে জমির মালিকানার কাগজপত্র দেখেছেন, আপনি দলিল দেখেছেন, আপনি রেকর্ডীয় খতিয়ান দেখেছেন, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান দেখেছেন, আপনি নামজারি খতিয়ান দেখেছেন, খাজনা রিসিপ্ট দেখেছেন, অর্থাৎ এই যে মালিকানার কাগজপত্রগুলো যে দেখেছেন, এই কাগজপত্রগুলো সঠিক আছে কিনা, এই কাগজপত্রগুলোর সাথে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, এসিল্যান্ড অফিস রয়েছে, ডিসি অফিস রয়েছে, রেজিস্ট্রি অফিস রয়েছে, তহসিল অফিস রয়েছে, এই যে দপ্তরগুলো যে রয়েছে এই দপ্তরগুলোর ভলিউমের মিল আছে কিনা। আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি 5% জায়গা কিনতেছেন কামালের কাছ থেকে। আপনি যে কামালের কাছ থেকে জায়গা কিনতেছেন, এই কামালের নামে অবশ্যই খারিজ রয়েছে, এই খারিজ বা নামজারি খতিয়ান রয়েছে। এই কামালের নামের যে নামজারি খতিয়ানটি রয়েছে সেটি সংশ্লিষ্ট দপ্তরে এসিল্যান্ড অফিসে ঠিক আছে কিনা তার নামের খারিজটি, সেটি আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। কালাম যদি ক্রয় সূত্রে মালিক হয় তার অবশ্যই একটি আপনার সাবকবলা দলিল রয়েছে। কামালের নামের যে সাবকবলা দলিলটি রয়েছে সেই দলিলটি সঠিক আছে কিনা সেটি আপনাকে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে তল্লাশি দিয়ে বা যাচাই বাছাই করে দেখতে হবে। এরপরে রেকর্ডীয় যে খতিয়ানগুলো রয়েছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, সিটি জরিফ খতিয়ান, এই খতিয়ানগুলো সংশ্লিষ্ট ডিসি অফিস থেকে আপনাকে তল্লাশি দিয়ে দেখতে হবে। তাহলে মালিকানার চেইনের যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো আপনাকে সংশ্লিষ্ট অফিস থেকে তল্লাশি দিয়ে দেখতে হবে অফিসের ভলিউমের সাথে আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন তার যে মালিকানার কাগজগুলো আছে সেটি এক কিনা, সঠিক কিনা, একই ব্যক্তির কিনা। আমরা অনেক সময় দেখি যে জাল কাগজ আসে, আপনার ফেব্রিকেটেড কাগজ আসে, ফলস কাগজ আসে, যে আপনার কামালের নামের আপনাকে নামজারি দিয়েছে, যে নামজারি খতিয়ান নাম্বার কামালের নামে রয়েছে, সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে আপনি গিয়ে দেখলেন যে কামালের নামে না, ওটা জামালের নামে নামজারি। এরকম কিন্তু অ্যাভেলেবেল হয়, জাল কাগজ তৈরি করে দেয়। তাই অবশ্যই আপনাকে তল্লাশি দিয়ে কাগজটি সঠিক আছে কিনা, সংশ্লিষ্ট অফিসের সাথে কাগজের মালিকানার চেনের মিল আছে কিনা সেটি কিন্তু আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। এরপরে তৃতীয় ধাপ। প্রথম ধাপ আপনি মালিকানার চেইন দেখেছেন, ঠিক আছে। দ্বিতীয় ধাপ আপনি তল্লাশি দিয়ে দেখেছেন মালিকানার চেইনের সাথে সংশ্লিষ্ট অফিসের দপ্তরের ভলিউম ঠিক আছে। তৃতীয় ধাপ হচ্ছে প্যান্টাগ্রাফ অথবা সার্ভে করা। এই প্যান্টাগ্রাফ অথবা সার্ভেও মালিকানার চেইন দেখার জন্য, জমির কাগজপত্র দেখার জন্য মোস্ট গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ। এই প্যান্টাগ্রাফ অথবা সার্ভে করে আপনাকে নিশ্চিত হতে হবে সরজমিনে যে জায়গাটি আপনাকে দখল দেওয়া হচ্ছে সেই দখল বা পজিশন ঠিক আছে কিনা। অর্থাৎ আপনার কাগজে দলিলে খতিয়ানে যে দাগ নাম্বার খতিয়ান নাম্বার আছে, আপনি সরজমিনে যে জায়গাটির দখল বুঝিয়ে নিচ্ছেন সেই দখলটি সেই দাগ নাম্বার খতিয়ান নাম্বারের কি না, এটি আপনাকে অবশ্যই
প্যান্টাগ্রাফ অথবা সার্ভে করে মিলিয়ে নিতে হবে যে সরজমিনের দখলটি ঠিক আছে কিনা। অনেক সময় আমরা দেখি যে দলিলে রয়েছে 26 দাগ, আপনি সরজমিনের দখলে গিয়েছেন 28 দাগে, আপনার দলিলে আছে সিএস দাগ 40, সরজমিনে দেখা যাচ্ছে যে সিএস দাগ হচ্ছে আপনার 62। এরকম কিন্তু অ্যাভেলেবেল হয়। তাই অবশ্যই আপনাকে প্যান্টাগ্রাফ অথবা সার্ভে করে আপনাকে সরজমি নিশ্চিত করে সরজমিটি কিন্তু আপনাকে কিনতে হবে। এই 3টি ধাপে জমির মালিকানার কাগজপত্র যাচাই বাছাই করার পরেও আরও কিছু জিনিস আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। সেটি হচ্ছে জমিতে সরকারি কোনো স্বার্থ আছে কিনা, জমিতে কোনো হালট বা রাস্তা আছে কিনা, এটি কিন্তু আপনাকে দেখতে হবে। তারপর দেখতে হবে আপনার কাছে জমিটি বিক্রি করার পূর্বে সেই জমিটি হস্তান্তর করা হয়েছে কিনা। অনেক সময় আমরা কিন্তু দেখি যে প্রতারক শ্রেণীর কিছু ব্যক্তি আছে, তারা হচ্ছে কি করে জমি বিক্রি করার পূর্বে সেই জমি অন্যের কাছে হস্তান্তর করে বা আরেকবার বিক্রি করে বা নিকটবর্তী আত্মীয়দেরকে দান করে দিয়ে রাখে। এটি কিন্তু আপনাদের যাচাই বাছাই করে দেখতে হবে। এটি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে আপনি ভলিউম তল্লাশি দিয়ে যাচাই বাছাই করতে পারবেন যে আগে সম্পত্তিটি হস্তান্তর হয়েছে কিনা। আবার আপনাকে দেখতে হবে আপনার কাছে সম্পত্তিটি বিক্রি করার পূর্বে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকে মর্টগেজ দেওয়া হয়েছে কিনা। এটিও কিন্তু এখন অহরহ দেখা যায় যে হচ্ছে সম্পত্তি বিক্রয় করার আগে যে প্রতারক শ্রেণী কিছু লোক আছে, তারা সেই সম্পত্তি ব্যাংকে মর্টগেজ দিয়ে রাখে, বন্ধক দিয়ে রাখে বা আর্থিক প্রতিষ্ঠানে আপনার মর্টগেজ দিয়ে রাখে বা বন্ধক দিয়ে রাখে। এরকমও কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে। তাই আপনাকে এটিও যাচাই বাছাই করে দেখতে হবে যে সম্পত্তিটি ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে আপনার হচ্ছে বন্ধক বা মর্টগেজ দেওয়া আছে কিনা। তারপর আরেকটা জিনিস দেখতে হবে জমির দখল নিয়ে কোনো বিরোধ আছে কিনা, এটি কিন্তু আপনাকে দেখতে হবে। জমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা চলমান আছে কিনা, এটিও কিন্তু আপনাকে দেখতে হবে। এইভাবে জমির মালিকানার কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমি ক্রয় করবেন। সর্বশেষে একটি পরামর্শ দিব, জমি ক্রয় করার সময় আপনারা অবশ্যই বায়না দলিল বা বায়না চুক্তি রেজিস্ট্রেশন করে জমি কেনার চেষ্টা করবেন। এর কিছু ভালো দিক রয়েছে। সেটি হচ্ছে কি, যখন আপনি বায়না দলিল বা বায়না চুক্তি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর জমির উপরে একটি সাইনবোর্ড লাগাই দিবেন যে বায়না সূত্রে জমির মালিক আপনি। পক্ষান্তরে আপনি কি করবেন, স্থানীয় যে পত্রিকা রয়েছে 2টি পত্রিকায় আইনগত একটি বিজ্ঞপ্তি দিয়ে দিবেন যে আপনার সাথে এই তফসিল বর্ণিত সম্পত্তি বিক্রয়ের জন্য তার সাথে বায়না হয়েছে। এবং আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন তার যারা ওয়ারিশ রয়েছে তাদেরকে একটা লিগ্যাল নোটিশ দিবেন, পাশের জমির মালিককে হচ্ছে আপনি নোটিশ দিবেন। এই কাজগুলো যদি আপনি করেন বায়না চুক্তি সম্পাদনের পর, তাহলে পরবর্তীতে প্রিএমশন বা অগ্রক্রয়ের মামলা হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা প্রায় দেখি বর্তমান প্রেক্ষাপট এরকম হচ্ছে যে হচ্ছে জমির সাফকফলা দলিল যখন সম্পাদন হয়, সম্পাদন হওয়ার কয়েকদিন পরেই কোনো ওয়ারিশ অথবা পাশের জমির মালিক এসে প্রিএমশন মামলা করে, আদালতে টাকা জমা দিয়ে জমি হচ্ছে নিয়ে নিতে চায় বা নেওয়ার জন্য মামলা দায়ের করে। তাই প্রিএমশন মামলা যদি ঠেকাইতে চান বা প্রিএমশন মামলা যদি মামলার ঝামেলা যদি পড়তে না চান, তাহলে অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে যে কয়টি কাজের কথা আমি বলেছি। তাই প্রিয় দর্শক, জমি কিনা শুধুমাত্র টাকার বিষয় নয়, জমি কিনা কিন্তু বড় একটি আইনি বিষয়। তাই জমি কেনার পূর্বে আপনাকে অবশ্যই জমির মালিকানার কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই করে জমি কিনতে হবে। যদি আপনি সঠিকভাবে যাচাই বাছাই করতে না পারেন, যদি আপনি না বোঝেন বা আপনি যদি ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে কোনো বিজ্ঞ আইনজীবী বা যারা জমি জমার কাগজপত্র বোঝে তাদের মাধ্যমে আপনি জমির মালিকানার কাগজপত্রগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে নিয়ে আপনি জমি কিনবেন। না হলে কিন্তু জমি কেনার পর বিভিন্ন ধরনের ঝামেলা, এমনকি মামলা মোকদ্দমারও সম্মুখীন হওয়া লাগতে পারে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। কথা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।